দর্শক সবাইকে স্বাগত সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি নিয়ে এবং রাজনীতি নিয়ে পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলে ধরবার চেষ্টা করি। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ অতিথিরা যুক্ত হন। আজকে আমরা কথা বলতে চাই চলমান রাজনীতি। এই শিরোনামে আমরা জানি যে বাংলাদেশ ঘটনাবহুল দেশ এবং সংবাদের দিক থেকে আমরা দেখি যে নানা ঘটনার মধ্য দিয়ে আসলে আমাদেরকে যেতে হয়। এই সময়টাই যদি একটু বলি যে আজকের একেবারেই যে মূল সংবাদগুলো, মূল ঘটনাগুলো যেগুলো বারবার আলোচিত হচ্ছিল, সমবায়ী ব্যাংকের লকার থেকে 12,000 ভরি স্বর্ণ উধাও হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে আবারও পানিবন্দী উত্তরের 5 জেলার লাখের বেশি মানুষ। বিগত সরকারের যে বিতর্কিত আইন সংশোধন বা বাতিল সেটি হবে, আইন উপদেষ্টা জানিয়েছেন। এবং আরও বেশ কিছু এরকম যে সংবাদগুলো আমরা দেখছি। অন্যদিকে বহির্বিশ্বের সংবাদ যেটি নিয়ে আসলে বাংলাদেশি প্রবাসীরাও কিন্তু আতঙ্কে রয়েছেন। ইসরায়েলের যে তাণ্ডব, সেখানে আমরা দেখছি যে পরিমাণ ভয়াবহতা সেখানে লক্ষ্য করছি। আতঙ্কে দিন কাটছে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিদের, যারা লেবাননে রয়েছেন, আশেপাশের আরও দেশে রয়েছেন। সব মিলিয়ে চলমান রাজনীতি নিয়ে আমরা কথা বলতে চাই আজকে। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে সময় দিয়েছেন আজকে অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, কবি হাসান হাফিজ রয়েছেন, সম্পাদক কালের কণ্ঠ এবং সভাপতি জাতীয় প্রেস ক্লাব। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা শুরুতে আসলে দর্শকদের যেটি বলছিলাম যে চলমান রাজনীতি নিয়ে যদি আমরা একটু আলোচনায় আসি। এই মুহূর্তে আসলে নতুন বাংলাদেশ, নতুন আকাঙ্ক্ষা। আমরা আজকে একটু একজন সাংবাদিক হিসেবে, সম্পাদক হিসেবে কবি হাসান হাফিজ আপনার কাছ থেকেই জানতে চাইবো যে নতুন আকাঙ্ক্ষায় যখন আমরা আছি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তখন আসলে একের পর এক আমাদের কিন্তু চ্যালেঞ্জ এবং বাধা প্রতিনিয়ত বাড়ছে। আমরা বন্যা শেষ হতে না হতে আবার উত্তরের জেলাগুলোতে নতুন করে বন্যা। এরপর আমরা দেখছি যে বিভিন্ন রকমের ঘটনা, বাইরের ষড়যন্ত্র। এরপর আমরা দেখছি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, পোশাক খাতে উশৃঙ্খলতার চেষ্টা। এই বহুমুখী চাপের মধ্য দিয়ে আসলে যেতে হচ্ছে। সব মিলিয়ে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে বিএনপি জামাতের যে অবস্থান, একজন সাংবাদিক হিসেবে, একজন নাগরিক হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে? আমরা কি একটু কোথাও ছন্দহীন হয়ে যাচ্ছি, নাকি আমরা আসলে ছন্দে আছি? আপনার কাছে কি মনে হয়? আমার তো মনে হয় যে একটু অসহিষ্ণুতার পরিচয় আমরা দিচ্ছি, সেটা দেওয়াটা ঠিক হচ্ছে না মনে হয়। কারণ এই সরকারের বয়স মাত্র 2 মাস হতে যে এখনো হয়নি এখনো। তো ফলে আমাদের তো রাতারাতি কোনো কিছু প্রত্যাশা করাটা সমীচীন হবে না। আর এখন বড় বড় কাজ সামনে আছে। সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে, এই কমিটিটা ফর্ম হবে, 6টা সংস্কার কমিশন আছে, আরেকটা হয়তো মিডিয়া কমিশন হবে। সেগুলি সময় নেবে 3 মাস। তারপর রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করবে, তখন একটা রোড ম্যাপ দেবে নির্বাচনের। তো এখন একটুখানি সময় তো দিতে হবে, তাই না? আর এর মধ্যে তো অন্তর্ঘাত আছে, নানান ষড়যন্ত্র আছে, অন্তর্কোন্দল আছে, এবং দেশের বাইরে আঞ্চলিক শক্তিগুলি আমাদেরকে মাথাচাড়া দিয়ে উঠছে, আমরা যেন সামনে প্রসিড করতে না পারি। তবে এর মধ্যে স্বস্তির খবরও আছে যে আমরা বিশ্বসভায় কিন্তু আমাদের অবস্থানকে তুলে ধরেছি। আমাদের জুলাই বিপ্লব, অনেকে এটাকে বিপ্লব বলতে তাদের পছন্দ হয় না, কিন্তু এখন তো সব কিছু চেঞ্জ হচ্ছে, তাই না? সময়ের যে দাবি, সেই উপযোগিতা কথা ভেবে কিন্তু বিপ্লব হতে হলেই কি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতৃত্বে হতে হবে? রক্তপাত হতে হবে? রক্তপাত হয়েছে, সেটা কিন্তু ফ্যাসিস্টরা করেছে। কিন্তু আমাদের ছাত্ররা দেখিয়েছে, সেই নিরাপদ সড়ক আন্দোলনের থেকে শুরু করে এই পর্যন্ত তারা কিন্তু অনেক সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে, সংযমের পরিচয় দিয়েছে। যেই রকম সহিংসতা মনে করা হচ্ছিল যে হবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর, সেই তুলনায় কিন্তু কিছুই হয়নি বলতে গেলে। আর এটা যদি, যে পতিত আওয়ামী লীগ সরকার যদি এইখানে থাকতো, তাহলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যেত। আমরা দেখেছি বাংলাদেশের এই এত বছরের ইতিহাসে, আমরা দেখেছি। ফলে হতাশার আমি কিছু দেখি না এখনো পর্যন্ত। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। এই 20-25 জন উপদেষ্টার উপরে ছেড়ে দিলে তো সব হবে না। তাদের পক্ষে তো, তাদের হাতে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নেই যে তারা রাতারাতি একটা কিছু আমাদেরকে দিয়ে ফেলতে পারবে। কিন্তু তার মধ্যেও আমি বলেছি যে সুবাদ আছে। বিশ্বসভায় আমরা আমাদের কথা বলেছি। আজকেই খবর বেরিয়েছে যে 28 দিনে $2 বিলিয়ন বেশি আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা পাঠিয়েছেন। এটাও একটা রেকর্ড। আগে কিন্তু তারা আস্থাটা রাখতে পারতো না, হুন্ডির মাধ্যমে পাঠাতো কিংবা অন্য দেশে চলে যেত। আমাদের সম্পদ পাচার হয়ে গেছে অনেক। কিন্তু আমরা নেগোশিয়েট করছি বিভিন্ন দেশের সঙ্গে, বড় বড় দেশের সঙ্গে, যে তারা আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে, আশ্বাস দিচ্ছে যে আমাদের সম্পদ ফিরিয়ে আনার ক্ষেত্রে তারা সাহায্য সহায়তা করবে। পুরাটা না পারি, অর্ধেকও যদি পাই, তাহলেও কিন্তু একটা
শৃঙ্খলা আমাদের অর্থনৈতিক খাতে আসবে এবং আমরা অনেক ঋণের প্রতিশ্রুতি পেয়েছি। আমাদের একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের পোশাক খাত এখনও পর্যন্ত ষড়যন্ত্রের শিকার। এই আজকেও কিন্তু অনেক জায়গায় অস্থিরতা হয়েছে, কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা খুবই দুঃখজনক। মালিকরা দাবি মেনে নিয়েছে, তারপরেও কিন্তু অন্তর্ঘাত হচ্ছে, বাইরের থেকে ইন্ধন যোগানো হচ্ছে, সীমান্তে হত্যা এখনও বন্ধ হয়নি। তারপরে এই ইলিশ নিয়ে কূটনীতি হয়েছে, পানি এই যে বলা হচ্ছে যে উত্তরাঞ্চল প্লাবিত হয়েছে, আমাদেরকে আগে বলেছিল কিন্তু ফেনীর সময় যে আমাদেরকে আগে ইন্টিমেট করবে, কিন্তু এবারও অভিযোগ আছে যে আমাদেরকে জানানো হয়নি। ফলে আমরা উজানের পানির ষড়যন্ত্রের শিকার, প্রয়োজনের সময় আমরা পানি পাই না, আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা পাই না, কিন্তু আবার যখন আমাদের প্রয়োজনে তখন আবার বেশি পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ভাতে পানিতে মারার একটা ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু বাংলাদেশ মাথা তুলে অবশ্যই দাঁড়াবে এবং তার নিজস্ব শক্তি নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে টিকে থাকবে এবং আমাদের 4 কোটি তরুণরা আমাদের ভরসা, এবং সেই ক্ষেত্রে হতাশার আমি কারণ দেখি না। একটু সময় দিতে হবে, সহিষ্ণুতার পরিচয় দিতে হবে, সংযমের পরিচয় দিতে হবে। কিন্তু আমরা আজকে একটু যদি বলি যে আমরা যেহেতু উত্তরাঞ্চলের বন্যা নিয়ে কথা বলছিলাম, তিস্তার ব্যারেজ আমরা দেখছি যে এই যে অবগত না করে, না জানিয়ে খুলে দেয়া এবং আবারও উত্তরাঞ্চলের মানুষ পানিবন্দী, সেই বিষয়টিকে আসলে আপনি কিভাবে? তিস্তা নিয়ে তো অনেক দিন ধরেই সমস্যা, এবং এটা আপনি জানেন যে বিগত পতিত স্বৈরাচার সরকার হাসিনা কিন্তু বলেছিলেন যে এটা ভারতকেই দিব, তারা জানে, এবং এটা দীর্ঘদিন ধরে চীন এখানে কাজ করছে, সেখানেও একটা খেলাধুলা আছে, তাই না? আমরা চাইবো যে আমরা যেন আমাদের সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আমরা পানি পাই। আন্তর্জাতিক যে আইন আছে, আন্তর্জাতিক নদী যেই আইন আছে, সেই অনুযায়ী আমরা যেন পানি পাই, সেটার জন্য আমাদের লড়াই করতে হবে বিশ্ব সভায়। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার ভাষণে সেই কথাটা থাকলে ভালো ছিল, সীমান্ত সংঘাতের কথা বলাটা ভালো ছিল, সেগুলির একটা উন্নতা রয়ে গেছে। তারপরেও আমরা আমাদের জুলাই বিপ্লবের কথা আমরা তুলে ধরেছি, বিশ্ববাসীকে আমাদের নতুন অভিযাত্রায় আমরা শরিক করতে চেয়েছি। আমাদের এই রোল মডেল সারা বিশ্বে যেন অনুসৃত হয়, সেটাও আমাদের একটা প্রত্যাশা আছে। আরও কিন্তু সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা রাজনৈতিক দলগুলি, নির্বাচিত সরকার এটাকে এগিয়ে নিয়ে যাবে। নিশ্চয়। কবি হাসান হাফিজ, আবারও আসবো আপনার কাছে। আমরা অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার কাছে আসতে চাই। আমরা যে বিষয়টি একটু বলছিলাম যে চলমান রাজনীতির অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবে একেবারে যদি পয়েন্ট টু পয়েন্ট আমরা কেস ধরে যাই, সেক্ষেত্রে এই মুহূর্তে আসলে উত্তরাঞ্চলে যে প্লাবিত মানুষের কথা আমরা বলছি, তিস্তার ব্যারেজ নিয়ে কথা বলছিলেন কবি হাসান হাফিজ, বলছিলেন সেখানে আমরা দেখছি যে লালমনিরহাট অঞ্চলের মানুষ কিন্তু এটার ভুক্তভোগী অনেক দিন থেকেই। তারা আবার নতুন করে এবারের যে বন্যা, সেটি আবার নতুন করে দুর্ভোগে ফেলেছে। তারা আসলে কিন্তু ত্রাণ চান না, তারা আসলে চান যে তিস্তা নিয়ে একটা মহাপরিকল্পনা। সেই মহাপরিকল্পনা কি আসলে আমাদের সময় এসছে মনে করেন কিনা, বা এই সরকারের পক্ষে চাইলে এটি কি আমরা একটা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে এগুতে পারে কিনা? ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্ক আমরা আসলে দেখছি, যদিও সেটি এখনও কতটা বন্ধুত্বপূর্ণ সেটি নিয়ে তো একটা প্রশ্ন রয়েছেই। ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে কবি হাসান হাফিজ ভাই আছেন, ওনাকে শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন। আসলে আমরা গত জুলাই আগস্ট মাসে আমাদের একটা রক্তাক্ত যে ছাত্র জনতার অভ্যুত্থান, যেটাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের জন্য, সেই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকার গঠিত হওয়ার পর থেকেই নানামুখী চ্যালেঞ্জের মধ্যে এই সরকারকে অতিবাহিত হতে হচ্ছে। একটা হলো আমাদের দেশের অভ্যন্তরে মানুষের যে জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাচ্ছে নানা রকমের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, সরকারের কাছে নানা দাবি উপস্থাপনের মধ্য দিয়ে একটা। আরেকটা হলো যে আমাদের যে সরকারটি গণ আন্দোলনের মধ্যে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে, তাদেরও যারা এই দেশে কর্মী সমর্থক আছেন এবং তাদের সহযোগী যারা ছিলেন এবং তাদের দ্বারা সুফলভোগী যারা দীর্ঘদিন ধরে আছেন, তারাও নানাভাবে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে। এবং আমরা আমাদের বাংলাদেশের রপ্তানি খাতের সবচেয়ে শীর্ষে অবস্থানকার এই যে তৈরি পোশাক শিল্প, সেই শিল্পকে কেন্দ্র করেও আমাদের দেশি বিদেশি ষড়যন্ত্র নানা সময়ে আমরা দেখছি, এবং এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এটা অব্যাহতভাবে চলে আসছে। এবং এই সরকার ইতিমধ্যে এই সমস্যার একটা যৌক্তিক সমাধানের জন্য মালিক পক্ষের সাথে আলোচনা করে একটা উপায় তারা অবলম্বনের কথা বলছেন। এবং আজকে একটি সংবাদ আছে যে আগামী কয়েকদিনের মধ্যে টিসিবি থেকে 40 লক্ষ পোশাক শিল্প খাতে যারা কর্মরত আছেন এমন ব্যক্তিদেরকে টিসিবি থেকে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা হবে। এইগুলোর পরেও যখন আন্দোলন চলে, সেই আন্দোলনের
উদ্দেশ্য সম্পর্কে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে। আরও তো নানা রকমের সংকট আছে, রাজনৈতিক সংকট আছে, আমাদের পতিত স্বৈরাচার রাজনৈতিক প্রতিষ্ঠান, প্রশাসন, তারপরে বিচার, অর্থনীতির যে দুরবস্থা আছে, এর সাথে আমাদের মরার উপর খাড়ার ঘায়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এসে দাঁড়িয়ে। এবং এই প্রাকৃতিক দুর্যোগটা যে পুরোপুরি প্রকৃতি নির্ভর এমনটা কিন্তু নয়। আপনি যেমনটা বলেছিলেন, এর আগে আমাদের যে ফেনী, কুমিল্লা, এই লক্ষ্মীপুর এই অঞ্চল যে প্লাবিত হয়েছিল, সেখানেও ভারতের যে আমাদের কোনো আগাম সতর্কতা না দিয়ে তাদের যে পানি উন্মুক্তকরণ আমাদের সেখানে ছেড়ে দেওয়ার ঘটনাটি ছিল। এই রেশ, এই তর্ক বিতর্ক কাটতে না কাটতেই আমরা উত্তর অঞ্চলে, আপনি একটু আগে যেটা বলেছেন, সেই একটা বন্যার পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং এখানেও বলা হচ্ছে যে তিস্তা ব্যারেজ, সেখানে যে পানি ভারতের পক্ষ থেকে যে আমাদের এইখানে ছেড়ে দেওয়া হলো, এটার একটা প্রতিক্রিয়া এখানে দেখা দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে আমাদের যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তাদের সাথে একটা সম্পর্ক তাদের ছিল, এবং সেই সম্পর্কটা বাংলাদেশের সাথে যতটা না দ্বিপাক্ষিক ছিল, তার সাথে তাদের যে সরকার প্রধান, তার সাথে ব্যক্তি সম্পর্ক বা একটা দলের সম্পর্ক, এবং তাদের এই পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে ভারত কিন্তু আমাদের কাছ থেকে অনেক সুবিধা আদায় করে নিয়েছিল। তো সেই রকম একজন মিত্রের পতন, এবং সেই মিত্র যখন পালিয়ে তার দেশে আশ্রয় নিয়েছে, স্বাভাবিকভাবে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক নতুন করে একটা টানাপূরণ হয়েছে। আপনি দেখেন, গত কয়েকদিনের মধ্যে আমরা লক্ষ্য করেছি ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সম্পর্কে যে বক্তব্য রেখেছেন, এবং সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য রেখেছেন, সেগুলো কিন্তু কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য। এবং ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা যে এখন চরমভাবে টানাপোড়েনের মধ্যে চলছে, সেটারও বহিঃপ্রকাশ। এবং আপনি দেখেন, বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের অধিবেশনের একটা ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একটা আলোচনারও সেখানে প্রস্তাব ছিল, সেটাও কিন্তু তারা এই প্রস্তাবটি মানে কোনো অনুকূল সাড়া দেয়নি, যদিও জয়শঙ্করের সাথে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হয়েছে। তো সব মিলিয়ে এই যে আপনার প্রাকৃতিক দুর্যোগ, এবং সেখানে ভারত বাংলাদেশকে যে এক ধরনের পানির ছেড়ে দিয়ে ইয়ার মধ্যে ছেলেছে, এটার একটা স্থায়ী সমাধান দরকার। নিশ্চয়ই। আপনি গত সরকার একটা পরিকল্পনা নিয়েছিল, তিস্তাকে কেন্দ্র করে একটা পরিকল্পনা নিয়েছিল, এবং সেই পরিকল্পনাটি কারা কাজ করবে এই নিয়ে চীন এবং ভারতের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল। আমরাও সব মিলে আসলে সেটি শেষ পর্যন্ত আমরা মনে করি যে এটার একটা উদ্যোগ নেওয়া যেতে সময় পারে। এসছে, জি। হ্যাঁ, এই সরকার নিয়ে এটাকে শেষ করতে পারবে কিনা, কিন্তু এটা বিবেচনা করতে পারে। জি, অধ্যাপক সিদ্দিকুর রহমান, একটু ছোট্ট করে বলবেন কিনা, আজকে নিউ ইয়র্কের মতবিনিময় সভায় কিন্তু আমরা দেখলাম যে সেখানে সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গনি চৌধুরী তিনি কিন্তু বলেছেন যে সরকারের মধ্যে ফ্যাসিস্টদের প্রেতাত্মা অবস্থান করছে এখনো। এই বিষয়টি নিয়ে আসলে আপনার কাছে একটু যদি প্রতিক্রিয়া বলতেন। না, এটা একেবারে স্বতঃসিদ্ধ একটা বক্তব্য। আপনি দেখেন যে বিগত সরকারের শাসনামলে যারা দীর্ঘদিন ধরে নানা সুযোগ সুবিধা পেয়েছিল, তাদের মধ্যে খুব অল্প সংখ্যক চিহ্নিত ব্যক্তিকেই কিন্তু প্রশাসনের নানা জায়গায় তাদেরকে বদলি করা হয়েছে। পুলিশের কাউকে আপনার বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে, কাউকে প্রশাসনের ওএসডি করা হয়েছে, কিন্তু এটা সংখ্যায় খুবই কম। কিন্তু গত 15 বছরের মধ্যে এই সরকারের সুবিধাভোগী হিসাবে পুলিশ বাহিনী বলুন, আমলা বাহিনী বলুন, অমাত্যদের বলুন, একটা বড় অংশ তৈরি হয়েছে, যারা আমাদের রাষ্ট্রের যে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর চেয়ে একটা দলীয় মানে সংগঠনের মানে লাঠিয়াল হিসাবেও অনেকে কাজ করছেন। সেই ব্যক্তিগুলো কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছেন, হয়তো তারা কেউ একটু কম গুরুত্বপূর্ণ স্থানে গেছেন, এবং সেটাও যে সবাই হয়েছে তা না, এই অভিযোগ কিন্তু এখনো আছে। কিন্তু ফলে কাদের গনি চৌধুরী যে বক্তব্যটি রেখেছেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা এই অভিযোগটি আমরা বর্তমান প্রশাসনের কাছে করছি, যারা এই গত সরকারের শাসনামলের শেষ মুহূর্ত পর্যন্ত ছাত্র শিক্ষকদের উপর বা জনতার উপর আক্রমণকে যারা সমর্থন দিয়েছিলেন, তারাও কিন্তু এখনো বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে কিন্তু তারা এখনো অধিষ্ঠিত আছেন। উপাচার্য বা এইরকম শীর্ষ পর্যায়ের কিছু পরিবর্তন হলেও কিন্তু এইগুলো হয়নি। ফলে কাদের গনি চৌধুরী যে বক্তব্যটি রেখেছেন, এটা আমি মনে করি এটাই একেবারে বাস্তব। যে আমরাও আশা করবো যে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে ভাববেন যে আদৌ এই ফ্যাসিস্টদের মধ্যে যেসব প্রেতাত্মা রয়েছে সেটি কীভাবে আসলে দূর করা যায়। আমরা কবি হাসান হাফিজ আপনার কাছেও আসবো, বিশেষ করে পুলিশের যে কর্মকর্তারা আসলে এই গণহত্যার সাথে যারা নেপথ্যে কাজ করেছে, তাদেরকে যখন পদোন্নতির তালিকায় দেখা যায়, সেটি তো নিঃসন্দেহে একটি হতাশাজনক চিত্র। সেটি নিয়েও আপনার প্রতিক্রিয়া শুনবো। তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে আসলে।
দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে কথা বলছি চলমান রাজনীতি। সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতি থেকে ফিরছি। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে আমরা কথা বলছি চলমান রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও একবার স্বাগত স্যার আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন কবি হাসান হাফিজ, সম্পাদক কালের কণ্ঠ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে চলমান রাজনীতির অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম। কবি হাসান হাফিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যে কথাটি বলছিলাম যে ছাত্র আন্দোলনে গুলির নির্দেশদাতা যেসব পুলিশ সদস্য ছিলেন তারাও পদোন্নতির তালিকায়, যদিও অনেকে আড়ালে আছেন। 5 আগস্টের পর থেকে আমরা জানি বঞ্চিতরা আসলে ক্ষুব্ধ হয়েছেন এতে। আপনার কাছে কি মনে হয় যে এটি আসলে অনেক বেশি হতাশাজনক কিনা, যে এরকম একটি পরিস্থিতি যখন আমরা শুনতে পাই যে গুলির নির্দেশদাতা পুলিশ সদস্যরাও যদি পদোন্নতির তালিকায় থাকে? পুলিশ তো আসলে পচে গিয়েছিল, যদি সত্যিকার অর্থে আমরা বলি। এটা ব্যক্তি এবং দলীয় গোষ্ঠীর স্বার্থের যে পেটোয়া একটা বাহিনী হয়ে দাঁড়িয়েছিল, সেটা স্তরে স্তরে কিন্তু তাদের ডিএনএ টেস্ট করে পুলিশে রিক্রুট করা হতো বলা হয় আর কি। তো সেটাকে মানবিক পুলিশে রূপান্তর করার কাজটা ভীষণ কঠিন হবে। এটা কিন্তু সময় সাপেক্ষ হবে এবং অত্যন্ত জটিল হবে। এখনও কিন্তু পুলিশকে আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে দেখছি না। অনেক পুলিশ পলাতক আছে। তার মানে কি এটা দাঁড়ায়, যে একটু ইন্টারাপ্ট করছি, যে বড় অংশ আসলে রাজনৈতিক দুর্বৃত্তায়নের মধ্যে জড়িয়ে গিয়েছিল? এটার মধ্যে কোনো সন্দেহ নেই। পুলিশ নষ্ট হয়ে গেছে, বিচার ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, আমলাতন্ত্র নষ্ট হয়ে গেছে। সেগুলিকে কোনো কিছু ভাঙা কিন্তু মানে 15 বছর ধরে এটা পরিকল্পিতভাবেই করা হয়েছে। সত্যিকারের সুন্দর এবং সৎভাবে কোনো কিছু সৃজন করা কিন্তু অনেক কঠিন। সেটা আমরা দেখি নাই, যেহেতু রাজনীতি নষ্ট হয়ে গিয়েছিল, দূষিত হয়ে গিয়েছিল, কলুষিত হয়ে গিয়েছিল। ফলে সব কিছুই কিন্তু নষ্ট হয়ে গেছে। মাছের পচন ধরে মাথা থেকে সেটা হয়েছিল। ফলে মানবিক পুলিশ করা কঠিন হবে। বলা হচ্ছে যে পুলিশ কমিশন হবে, পোশাক বদলানো হবে, লোগো বদলানো হবে, কিন্তু মাইন্ডসেটটা বদলাতে হবে। এটা হলো মূল জিনিস, তাই না? পুলিশের আবার সব একদম ঢালাও দোষও দেওয়া যায় না। অনেক পুলিশ তো ভালো আছে, নিশ্চয়ই, তারা শিকার হয়েছে, তারা প্রাণও দিয়েছে, অনেকের প্রাণও গেছে। সবাই যে দাগী তা বলা যাবে না। তো ফলে এটাকে কিন্তু সহানুভূতির সঙ্গে দেখতে হবে এবং আমাদের ধৈর্যের সঙ্গে, সতর্কতার সঙ্গে এই সমস্যাটাকে ট্যাকেল করতে হবে। সময় লাগবে। এটা মানবিক পুলিশ আমরা যদি চাই, তাহলে কিন্তু তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তাদেরও মানসিকতাটা বদলাতে হবে যে আমরা জনগণের প্রকৃত বন্ধু হতে চাই। পুলিশের মধ্যে একটা ট্রমা কাজ করছে, ফলে আমরা স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে তাদের অবদানটা দেখতে পাচ্ছি না। এবং অনেক পুলিশ পলাতক আছে, অনেক থানা আক্রান্ত হয়েছে, বিধ্বস্ত অবস্থায় আছে। তারপরে রাস্তাঘাটে ট্রাফিক আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশৃঙ্খলা, সেখানে মানুষ মানছে না, সেটাও সত্য কথা। মানুষ কিন্তু পুলিশকে এখনও সেইভাবে প্রতিপক্ষ মনে করছে। তো এই একটা পরিস্থিতি একটা খুবই টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা কিন্তু সময় লাগবে এবং ধৈর্য ধরতে হবে। প্রত্যেককে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, সংযমের পরিচয় দিতে হবে। আমরা যে পরিমাণ সমস্যা নিয়ে আসলে কথা বলছি, সেটি আমরা 2 মাসেই সমাধান করে ফেলতে পারবো আশা করাটা ঠিক নয়। প্রত্যাশাটাও আমাদেরকে ওইভাবে করতে হবে, আসলে বাস্তবসম্মত করতে হবে। আমরা অনেক ধন্যবাদ জানাই কবি হাসান হাফিজ। আমরা অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আমরা দেখছি যে বিএনপি নেতারা বিভিন্ন মাঠ পর্যায়ে গিয়ে নানা রকম মন্তব্য তারা করছেন। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এরকম গয়েশ্বর চৌধুরী আজকে যেমন বলেছেন। আবার দেখছি যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে আখেরে ভালো হবে না, রাজশাহীতে গিয়ে রিজভি বলেছেন। এরকম আমরা দেখছি যে তারা আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা রকম কথা বলছেন। তারেক রহমান যেমন সমাবেশে সেদিন ঝিনাইদহে কথা বললেন, গতকালই কথা বললেন যে গণতান্ত্রিক সরকারের কাছেই শেষ পর্যন্ত আসতে হবে। সব মিলিয়ে আসলে আমাদের যে জঞ্জাল, 15 বছরের জঞ্জাল, এটিকে সরানোর জন্য যতখানি সময় আসলে দেওয়া উচিত, তার আগে আমরা অনেক বেশি চাপ তৈরি করছি বলে মনে করেন কিনা? দেখুন, তারেক রহমান সাহেব যে বক্তব্যটা, শেষ কথাটা যেটি আপনি বললেন, যে আলটিমেটলি আমাদেরকে একটি রাজনৈতিক সরকারের কাছেই যেতে হবে। এই বর্তমান সরকার আমাদের 15 বছরের সব জঞ্জাল মুক্ত করে বাংলাদেশকে একেবারে বিশুদ্ধ করে আমাদের কাছে উপস্থাপন করবেন, সেই প্রত্যাশাটাও আমাদের উচিত না। এবং তাদেরও এই দায়িত্ব নেওয়ার, এত দায়িত্ব নেওয়ার তাদেরও মানে কিছু আছে বলে আমি মনে করি না। দেখেন, এই মৌলিক সংস্কারগুলো আমরা যেটা মনে করছি, ওই যে এবং উনিটা বললেন যে সংস্কার, এটা একটা ব্যাপক বিষয়।
এবং আমাদের রাষ্ট্রযন্ত্রের যে পচন, আপনি রাষ্ট্রের 3টা গুরুত্বপূর্ণ অঙ্গশক্তি যদি আমরা দেখি, যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এবং এর সাথে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের দুরবস্থা আছে, সেই দুরবস্থাগুলো থেকে এই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা, এটা কিন্তু একটা অনেক বড় সময় সাপেক্ষ ব্যাপার। আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকারের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করে মানুষকে ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে তাদের সরকার, জনগণের সরকার নির্বাচিত করার জন্য যে সংস্কারগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সরকারকে সেই সংস্কার পদক্ষেপগুলো অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে মনোযোগ দিতে হবে। ইতিমধ্যে আপনি দেখেন আমাদের সেনা প্রধানও কিন্তু একটা বক্তব্য ইতিমধ্যে 18 মাসের যে বক্তব্য, এবং সেই বলছে যে আগামী 18 মাসের মধ্যে একটা নির্বাচনের জন্য যে সংস্কার করা দরকার, সেই সংস্কারে সেনাবাহিনী এই সরকারের পাশে থাকবে। সেটা কিন্তু আবার প্রেস সেক্রেটারির বক্তব্যে আবার নতুন ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রেস সেক্রেটারি আবার অন্যভাবে বলেছেন যে সংস্কারের 18 মাস পর। না, সেই বক্তব্যটি কিন্তু ওনার বক্তব্যের মধ্যে এখন নতুন করে যে ওনারা ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা আর ওনার ওই ব্যাখ্যার মধ্যে এক জিনিস না। এক জিনিস না। এখন যে আপনি ধরেন রাষ্ট্র কাঠামোতে আমাদের যে সংস্কার পরিকল্পনা আমরা যেটা বলছি যে 15 বছরের, সেটা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে যেতে হবে। ফলে আপনি বাংলাদেশ এই সরকারের কাছে এতটুকু দীর্ঘমেয়াদী মানে সময় পর্যন্ত বাংলাদেশের মানুষ অপেক্ষা করবে কিনা এই নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। কেননা ইতিমধ্যেই আমরা এই বাংলাদেশ এই সরকারের অনেক কর্মকাণ্ড নিয়ে আমাদের অনেক আশাবাদ আছে এবং অনেক সাধুবাদ আছে, কিন্তু একই সাথে মানুষের কিন্তু একটু হতাশার জায়গাও ইতিমধ্যেই তৈরি হয়েছে। যেমন আপনি বলছেন যে পুলিশ সদস্য বা যে পুলিশ কর্মকর্তা গুলির নির্দেশ দিলেন, সেই পুলিশ কর্মকর্তা যদি পদোন্নত তালিকায় থাকে, আরেকজন যদি পদোন্নতির তালিকায় থাকে, আপনি দেখেন ডিসির যে ইয়াটা হয়েছিল, সেটাও এই সরকারকে কিন্তু এখান থেকে সরে আসতে হয়েছে, 8 জনকে প্রত্যাহার করতে হয়েছে। আপনি বাংলাদেশের সবচেয়ে এই সরকারের ক্ষেত্র তৈরি করেছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেই শিক্ষা আপনি 6টা কমিশন করলেন। শিক্ষা ব্যবস্থার যে একটা চরম দুরবস্থা, নৈরাজ্যকর পরিস্থিতি আছে, সেইটাকে ঢেলে সাজানোর জন্য বা সংস্কারের জন্য মানুষের জনপ্রত্যাশা অনুযায়ী আপনি একটা সংস্কার কমিশন, সেইখানে আপনি প্রয়োজন মনে করলেন না। 2 মাস আপনার হতে চললো, এখনো অনেক বিশ্ববিদ্যালয়গুলোকে উপাচার্য নিয়োগের মাধ্যমে এইগুলোকে পুরোপুরি সচল করার চেষ্টা করলেন না। আমাদের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রম তৈরি করার জন্য আপনি একটা কমিটি করলেন, সেই কমিটিটা আপনারা তাড়াহুড়া করে গোপনে করলেন, কোনো স্টেক হোল্ডারদের সাথে কথা বললেন না, আবার সেটা আপনি রক্ষা করতে পারলেন না। এগুলো মানেটা কি? এগুলো কি প্রমাণ করে? এগুলো কিন্তু এই সরকারের যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তার এইগুলোর ব্যাপারে আরও অনেক সতর্ক হওয়া উচিত। এবং এই মন্ত্রণালয়ে যারা নিযুক্ত কর্মকর্তারা আছেন, এইগুলোর মানুষের মধ্যে এই ধরনের বিষয়গুলো নিয়ে যে পারস্পরিক বিতর্ক, এবং যে কমিটিটা করা হলো সেই কমিটিটা যখন বাতিল করা হলো, আরেকটা কমিটি যখন আপনি গঠন করবেন, এই কমিটির বিরুদ্ধেও যে একই ধরনের অবস্থা হবে না, সেটা কে বলছে? যদি আমরা একটা ইনক্লুসিভ কমিটি গঠন করতে পারতাম সব পথমতের মানুষকে নিয়ে, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা হতে পারে। এখন আমার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে এই সরকার অনেক দায়িত্ব তাদেরকে নিতে হবে, বিশেষ করে রাষ্ট্র সংস্কারের, এবং এটা মানুষের প্রত্যাশাও আছে। কিন্তু ওনারা যদি মনে করেন যে সব কাজ ওনাদের করে ফেলবেন, সেটাও হবে না। রাজনৈতিক সরকারের জন্য একটা যৌক্তিক সময় পর্যন্ত তারা কিছু দায়িত্ব পালন করবেন, পরিবেশটা তৈরি করে দিবেন, একটা পরিবেশ তৈরি করবেন, এবং এমন একটি মানে গাইডলাইন তারা তৈরি করবেন যে রাজনৈতিক সরকার এসে এই গাইডলাইনটা ফলো করতে হবে তাদেরকে। তো ফলে এই যে আপনি বললেন যে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির ওরা যে সমস্ত বক্তব্য, রাজনৈতিক মাঠে অনেক কথা বলে, আপনি দেখেন এই সরকার কিন্তু এক সময়ে এক ধরনের সরকারের উপর চাপ রাখার জন্য তারা বক্তব্য রাখেন, আবার তারা কিন্তু অন্যভাবে ওই সরকারকে সমর্থনমূলক বক্তব্য সমর্থন তারা বলছেন যে সরকারকে সহযোগিতা না করে উপায় নেই। বিশেষ করে তারেক রহমান সাহেবের যে বক্তব্যগুলো আপনি দেখবেন, বিশেষ এটা সবার কাছে প্রতিক্রিয়া এসেছে, একটা পরিশীলিত, এবং এই সরকারকে একটা সমর্থন দিয়ে একটা দেশকে একটা বারবারই তিনি বলেছেন যে সমর্থন সহযোগিতা করতে হবে, তিনি বারবার বলছেন, এবং নেতা কর্মীদেরকে সেইভাবেই তিনি কাজ করার জন্য তিনি বলছেন। তো আমরা যেটা মনে করছি যে সামনে এই সরকার যে সংস্কার পদক্ষেপগুলো নিচ্ছে, সেই সংস্কার ডিসেম্বর মাসের মধ্যে কমিশনগুলো তাদের খসড়া উপস্থাপন করবে, তারপরে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা, এবং একটা যৌক্তিক সময়ের মধ্য দিয়েই তাদেরকে কিন্তু এই কাজগুলো যেতে হবে। অনন্তকালের জন্য চিন্তা করাও কোনো কারণ নেই, এবং এটা দীর্ঘমেয়াদী চিন্তা করারও কোনো কারণ নেই। এই বিষয়ে যদি একটু, এই যে সময়ের বিষয়টি নিয়ে 18 মাস অথবা সংস্কারের পরে 18 মাস,
এটা নিয়ে আসলে কবি হাসান হাফিজ আপনার মন্তব্য একটু শুনি। একটা ক্ষেত্র তৈরি করতে হবে আসলে, তারপরে এটা তো একটা চলমান প্রক্রিয়া, কারণ সামনে আপনার 2 বছর পরে তো আরেকটা ক্রাইসিস আসতে পারে, তখন অন্যরকম সংস্কার দরকার হবে। শেষ পর্যন্ত তো রাজনৈতিক দলকেই দেশ চালাতে হবে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাই না? তো এই ক্ষেত্রটা তারা তৈরি করছে। আমরা যদি বেশি চাপ দিই তাহলে হয়তো তারা বলবে যে আমাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন, আমরা চলে যাচ্ছি। এটা কিন্তু ডক্টর ইউনূস প্রথমেই বলেছিলেন। এবং এত বেশি প্রেশার দেওয়া হচ্ছে সমস্ত সেক্টর থেকে, এবং সময় কেউ দিচ্ছে না। আনসাররা কিন্তু 2 ঘন্টার মধ্যে রেজাল্ট চাচ্ছে। এটা তো খুবই অন্যায়, এবং অন্যায়ভাবে তাদের উপরে প্রেশার দেওয়া হচ্ছে। এবং 2 মাস না হতে আমরা আসলে তাদেরকে মূল্যায়ন বেশি করে আশা ফেলছি। করছে, সেটা ঠিক না। তো তারা আশা করি একটা ভিত্তি তৈরি করবে, এবং নির্বাচিত রাজনৈতিক সরকার সেটাকে এগিয়ে নিয়ে যাবে, এবং আমরা এগিয়ে যেতে থাকবো। নিশ্চয়ই, সেটি আমরা আশা করব। আমরা আরও কথা বলবো আরেকটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দিচ্ছে আরেকটা বিরতি, ফিরবো একটু পর, আশা করি সাথেই থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। কথা বলছি চলমান রাজনীতি নিয়ে। আমাদের সাথেও রয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে রয়েছেন কবি হাসান হাফিজ, সম্পাদক কালের কণ্ঠ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আরও একবার স্বাগত দুজনকে জানাচ্ছি। আমরা চলমান রাজনীতির এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখলাম যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনিও কিন্তু বলেছেন যে নির্বাচন বিলম্বিত হলে আগাছা জন্ম নিতে পারে। এই তারা ধৈর্যের কথাও একদিকে বলছিলেন, আবার এরকম বক্তব্য যখন দিচ্ছেন তখন আসলে ঘুরে ফিরে এই যে জঞ্জাল আমরা পরিষ্কার করার কথা বলছি, সেখানে আমরা দেখছি যে চলমান রাজনীতিতে নানা রকম চ্যালেঞ্জের মধ্যেই সরকার, আবার একের পর এক দাবি দাওয়া তো রয়েছেই, আবার আমরা দেখছি বিভিন্ন জায়গায় এক ধরনের মতবিরোধও তৈরি হচ্ছে। সব মিলিয়ে আসলে পরিস্থিতি কোথায় যাচ্ছে? না, ওই প্রথম দিকে উনি যেটা বলেছিলেন, আমরাও যেটা মনে করছি যে একটা কাজ যখন কেউ করতে যায় সেই কাজটা সব মানুষকে সন্তুষ্ট করতে পারবে এরকম না। কেউ কেউ এটাতে অসন্তুষ্ট হবে, কেউ সন্তুষ্ট হবে, এরকমটাই। প্রত্যেকেই যখন তার নিজের বিবেচনায় এটা তার পক্ষে মনে হবে তখন সেটাকে সে সমর্থন দিবে। এখন আমরা যেটা বলছি সেটা হলো যে এই সরকারকে তো দায়িত্ব নিয়েছে, এবং এই সরকার যে আমাদের একটা মৌলিক পরিবর্তনের জন্য সংস্কার আনবেন অনেক ক্ষেত্রেই, সেটা কিন্তু মানুষ নিয়েছে, এবং এটার জন্য একটা সময় মানুষ দিতে প্রস্তুত আছে। কিন্তু যে বিষয়টি নিয়ে আমাদের নানামুখী কথা, এবং জামাতও প্রথম দিকে যে বক্তব্যগুলো রেখেছিল সেই বক্তব্যগুলোর মধ্যেও এক ধরনের অস্পষ্টতা ছিল, এবং তারাও মনে হচ্ছিল যে অনন্ত সময়ের জন্য তারা এই সরকারকে সময় দিতে প্রস্তুত আছে এরকম। কিন্তু এখন যেটি বললেন যে জামাতের সেক্রেটারি যেটি বলেছেন, এটাই হলো বাস্তব চিন্তা, যে আমরা এই সরকারকে আমাদের মৌলিক পরিবর্তনগুলো এবং অগ্রাধিকার ভিত্তিক পরিবর্তনগুলো আনার জন্য, সংস্কার আনার জন্য আমাদের যে সময়টুকু দরকার, এবং সেই সময়টুকু কিন্তু আমরা সবাই বুঝবো, এবং সেইটা ধৈর্য সবাইকে ধারণ করতে হবে এবং সহযোগিতাও করতে হবে। হ্যাঁ, বিএনপিকে বলেন, অন্য যে কোনো রাজনৈতিক দলকে বলেন, দিতে হবে। কারণ আমরা কিন্তু এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই গত সরকারের বিদায় হয়নি, এবং এই সরকারও আসেনি। ফলে এই সরকারের কাছে সাধারণ মানুষের যে প্রত্যাশাটা আছে, সেই প্রত্যাশাটা রাজনৈতিক দলগুলোকে উপলব্ধি করতে হবে, এবং সাধারণ মানুষের প্রত্যাশা হলো এই সরকার কিছু মৌলিক পরিবর্তন করবেন। এটা আমরা কবি হাসান হাফিজ আপনার কাছে জানতে চাইবো, সাধারণ মানুষের প্রত্যাশা যদি আমরা একটু বিচার করি, একজন নাগরিক হিসেবে বা একজন সংবাদকর্মী হিসেবে, সাংবাদিক হিসেবে আপনার কাছে কি মনে হয় সরকার কি সেটি করতে পারছে? যদি বলি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে মানুষকে একটু স্বস্তি দেয়া, বা আরও যে জনতুষ্টিমূলক যে কাজগুলো। মূল্যস্ফীতি খুব সামান্যই করতে পেরেছে, কমেছে, কিন্তু নিত্যপণ্যের যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সেটা কিন্তু কন্ট্রোল করা যায়নি এখনো পর্যন্ত। আপনি দেখবেন যে ডিমের যে দাম, ডিমের যে সিন্ডিকেট, নানান কিছু, এখন 160 টাকা লাগে খালি 1 ডজন ডিম, সেটা কিন্তু এখনো করা যায়নি। তারপরে ইলিশ নিয়েও যে রাজনীতি হচ্ছে, তারপর ইলিশ একবার বললো দিবে না, আবার দিল, আবার সাধারণ মানুষের নাগালের মধ্যে সেটা নেই। আজকেই একটা আইনি নোটিশ দেওয়া হয়েছে যে 700 টাকা কেজি যেন ফিক্স করে যেন কোর্ট একটা নির্দেশ দেয় সরকারকে। এগুলি কিন্তু সরকারের অনভিজ্ঞতাও আছে, অদক্ষতাও আছে, আমলাতন্ত্রের একটা নীরব একটা অসহযোগিতা আছে, এবং সেটা আপনি যেটা বললেন স্তরে স্তরে সেই সমস্যাটা আছে, সেগুলি দূর করতে সময় লাগবে, এবং ঠকবাজতে গা উজাড়ের মতো অবস্থা হয়ে যাবে। সেটা এমন ধ্বংসের দিকে নিয়ে গেছে দেশটাকে, সেটা রাতারাতি আমরা কিছু আশা করতে পারবো না, করাটা ঠিকও হবে না। এবং এই অন্তর্বর্তী সরকার যেটা শুরু করেছে সেটা নির্বাচিত সরকারে সেটাকে এগিয়ে নিয়ে যাবে,
মানে ধাপে ধাপে এই জি। মুক্তিটা আমরা পাবো, কিন্তু রাতারাতি কিছু পাবো না। অর্থাৎ সবাইকে আসলে সহিষ্ণুতার পরিচয়, ধৈর্যের পরিচয়, যেটি ধৈর্য, বারবার আপনারা সংযম বলছেন। এবং সহযোগিতা। আমরা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় আপনারা সময় দিয়েছেন। আবারও পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাদেরকে পাশে পাবো, সেই প্রত্যাশা জানাই। আবার ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র আজকের মতো আমরা শেষ করব। আশা করব নতুন যে বাংলাদেশ, নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেখানে যেমন অন্তর্বর্তীকালীন সরকার এই নানা চ্যালেঞ্জ পেরিয়ে তারা আসলে চেষ্টা করবেন, তেমনি মানুষকেও আসলে শেষ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে পাশে থাকবার সেই প্রত্যয়টিও রাখা বোধ হয় জরুরি। সেই প্রত্যাশা জানাই আজকের মতো বিদায় নিচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।